আমি একটু হাদি আপনার কাছে জানতে চাই যে আপনার নানান ভিডিও আসলে সোশ্যাল মিডিয়ায় ঘুরে, আপনিও খালেদা জিয়ার সম্পর্কে অনেক ভিডিও আপনি বক্তব্য দিয়েছেন। আমি একটু অন্য বিষয় আপনার কাছে জানতে চাই, প্রায়ই ঘুরে ফিরে একটা কথা আসে যে জেলখানায় ওনার শারীরিক অবস্থাটার অবনতি ঘটেছে। এই বিষয়টার কি আসলে তদন্ত হওয়া উচিত? গত 1.5 বছরে কি এই তদন্ত নিয়ে আমরা কোনো কিছু শুনেছি যে আসলে উনি যখন জেলে ছিলেন তখন ওনার সাথে আসলে কী ধরনের আচরণ করা হতো, কী ধরনের পয়জনের যে অভিযোগটা রয়েছে, এইটা নিয়ে কি আসলে তদন্ত করা প্রয়োজন কিনা? ধন্যবাদ। মানে এই প্রশ্নই তো আমাদের জন্য খুবই অপমানজনক জাতির জন্য। বেগম জিয়া যখন বের হচ্ছেন তার হাতটা এরকম বাঁকা, এই হাতটা ওনার না, এই হাতটা বাংলাদেশের। দেখেন, আমার অ্যাক্টিভিজমের ভিন্ন জায়গা আছে, আমাকে বহুদিন ধরে যাচ্ছেন এবং গত 1.5 বছর ধরে। এই জন্য আমার অনেকে বলে যে আমি বিএনপির মানে কি এই ফেভারটা দিই কেন। আমার সারা জীবনে কোনো পলিটিক্যাল পার্সোনালিটির সাথে দেখা করার ইচ্ছে হয় নাই। ছোটবেলা থেকে আমি একটা স্বপ্ন দেখছি যে বেগম জিয়া কোনোদিন আমার মাথায় হাত বুলাই দিতেছেন পরম মমতায়। একটা শুধু বলি, জাতীয় শিক্ষা সপ্তাহে আমি জাতীয় পর্যায়ে পুরস্কার পাইতে আসছিলাম, বেগম জিয়া তখন প্রধানমন্ত্রী। তো আমি ফার্স্ট হইলে কি হবে, আমি অনেকবার আসছি বিতর্ক, বক্তৃতা, কবিতায়। যারা ফার্স্ট হয় শুধু তারা শুধু প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদকটা গ্রহণ করতে পারেন। আমি খুবই আনফর্চুনেটলি 1 মার্কের জন্য সেকেন্ড হয়ে গেছিলাম। আমি ফার্স্ট হয়েছি, এই জন্য আমার মন খারাপ হয় নাই। আমার মনে আছে আমি ভীষণ কান্নাকাটি করছিলাম যে আমি বেগম জিয়ার সাথে দেখা করতে পারিনি এবং পুরস্কারটা নিতে পারি নাই তার হাত থেকে। এবং এই যে পার্সোনালিটি, দেখেন আমার আব্বা আমার এলাকার সম্ভ্রান্ত আলেম, তিনি কোনো নারীর সাথে তো দেখা করেন না, কিন্তু এই যে বেগম জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ হয়েও তিনি একটা প্যারালাল পার্সোনালিটি, নিজস্ব বেগম জিয়া হয়ে উঠলেন। আপনি খেয়াল করেন, আপনি বেগম জিয়ার অ্যাপিয়ারেন্সে সে তো বোরকা পরে না, তিনি খুবই ফ্যাশনেবল একজন উইমেন তিনি। কিন্তু বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ নারীরা তারা তাকে যেই পরিমাণ ভালোবাসে, যেই পরিমাণ ওন করে, অথচ নির্বাচনের সময় হাসিনা মাথায় পট্টি বেঁধে তসবি বেঁধে তবুও সেই মানুষগুলোর মন জয় করতে পারে না। এর বড় কারণ হলো বেগম জিয়ার মধ্যে আজীবন কৃত্রিম কিছু নাই। উনি একদম ভিতরে যা, উনি বাইরে তা। আমি অন্তত এই যে দেখেন, উনি যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠতে পারলো, এটার অন্তত যে, এবং উনি এখন, হ্যাঁ অফকোর্স উনি বিএনপির নেত্রী, কিন্তু আপাও যেটা বললেন যে ওনারা ওনাকে মিস করেন, কিন্তু উনি যে জাতীয় অভিভাবক হয়ে উঠলেন, আমি একদম এখনই আপনাকে অন্তত 3টা ছোট ঘটনা বলতে পারি যে উনি মোর দ্যান বিএনপি বাংলাদেশের গার্ডিয়ান কিভাবে হলেন। দেখেন, হাসিনা তাকে ট্র্যাপে ফেলার জন্য একটা কল রেকর্ড করছিল তার সাথে 2014 আগে নির্বাচনে, নিশ্চয়ই আপনার মনে থাকার কথা। হাসিনা সেখানে খুবই তার সাথে সুন্দর করে কথা বলছেন, এবং বেগম জিয়ার স্বভাবতই যেভাবে তখন হরতাল চলে এই বাংলাদেশে যখন আনকনটেস্টেড ইলেকশন করা হলো সেইটার বিরুদ্ধে, এবং সেই কল রেকর্ডটা সে ফাঁস করলো হাসিনা সমস্ত ইথিক্সের বাইরে গিয়া। এরপরে পুরো শাহবাগ তন্ত্রের যে বুদ্ধিজীবীরা তারা বলা শুরু করলেন বেগম জিয়া প্রধানমন্ত্রীকে অনার করলেন না, তিনি একটা নেগোসিয়েশন করতে চাইলেন দেশের জন্য, করলেন না। অথচ আমরা তখন মনে করলাম যে একটা সন্ত্রাসী মাফিয়া নেত্রীর সাথে আপমর বাংলাদেশের যে ক্ষোভ, এই ক্ষোভটা বেগম জিয়া ঝাড়তে পারলেন। এবং মজার, আজকে আমার এই কথাটা খুব মনে পড়ে, একমাত্র শফিক রেহমান সাহেব তখন নয়াদিগন্ত অথবা আমার দেশে একটা বিরাট কলাম লিখেছিলেন যে উনি শেখ হাসিনার সাথে যেইভাবে কথা বলেছেন এই টোনটাই বাংলাদেশের টোন। দেখেন, আমি আপনাকে বলি যে হেফাজতের রাতে বেগম জিয়া বলেছিলেন ঢাকা মহানগর বিএনপিকে যে আপনারা তাদেরকে সাহায্য করেন। ঢাকা মহানগর বিএনপি অ্যাক্টিভ হয় নাই, যার যা কিছু আছে পুরো জাতিকে, প্রচুর মানুষ নেমেছিল। আমরা মনে করি সেদিন যদি বেগম জিয়ার কথা শুনে মহানগর বিএনপির সেই অংশটা অন্তত হেফাজতে যাওয়ার দরকার নাই, সাপ্লাই মৌচকে হোক মালিবাগে হোক একটা অবস্থান নিত। মঞ্চে কিন্তু ওই সময় যদি আমি ভুল না করে থাকি সাদেক হোসেন খোকা মঞ্চে গিয়েছিলেন না, কিন্তু দেখেন এটা না, যে রাত্রে মেসাকার হয়েছে, মেসাকারের রাত্রে ম্যাডাম বলেছেন যে যেভাবে পারো সাহায্য করো। অন্তত যদি সেরকম একটা অবস্থান নেওয়া যেত তাহলে ওভাবে কিলিংটা হাসিনা করতে পারতো না। এই যে দেখেন, এই অবস্থান কিন্তু তাকে দুর্বল করেছে। তিনি হেফাজতের ব্যাপারে এই কথা বলতে দ্বিধান্বিত হন নাই। আমাদের যখন রাজনৈতিক মুরব্বী বলতে একজন বেগম জিয়া, এবং যে কোনো ক্রাইসিস তৈরি হলে আমার ধারণা উনি কাউকে যদি ফোন করে চা খেতে বলেন, এমন কোনো দল নাই যে মুহূর্তের মধ্যে সেখানে হাজির হবেন না। দেখেন, এখন কিন্তু বিএনপি জামাত ইসলামীর স্বাভাবিকভাবেই পলিটিক্যাল যেই মানে চলছে, তাদের মধ্যে ঝগড়া বিবাদ আছে, কিন্তু আমার মনে আছে যে এইটা আমার চোখে ভাসে, সাইদি সাহেবের যখন রায় হলো তখন 2 দিনে 153 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। তিনি তো জামাত ইসলামীর নেতা। বেগম জিয়া তখন সিঙ্গাপুরের ট্রিটমেন্টে ছিলেন। আমার স্পষ্ট মনে আছে উনি ট্রিটমেন্ট কমপ্লিট না করে উনি বাংলাদেশে ব্যাক করলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ওনাকে
বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করতে গেলেন, উনি গ্রহণ করলেন না। এসেই উনি অফিসে ব্রিফ করলেন, হরতাল ডাকলেন এবং উনি প্রথম বললেন গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশে। আমার মনে আছে বাংলাদেশের তাবৎ বুদ্ধিজীবীরা ডিকশনারি খুলে, এনসাইক্লোপিডিয়া খুলে বসলেন, জেনোসাইডের সংজ্ঞা জানে না, খালেদা জিয়া হচ্ছেন অশিক্ষিত, সুতরাং উনি এটাকে গণহত্যা বলতে পারেন না, ভুল বলেছেন। বেগম জিয়াই একমাত্র তখন বললেন না এটা গণহত্যা হয়েছে। দেখেন কতজন মানুষ মরে গেছে, সেভাবে গণহত্যা হয় না। আপনি কিভাবে কিল করেছেন প্যাটার্নের উপরে গণহত্যা হয়। এই যে সাইদি সাহেবের ব্যাপারে, এবং এরপর আমি আজকে মনে পড়ে যে কাদের মোল্লা সাহেবের যেদিন রায়টা হয়েছে, খন্দকার মাহবুব হোসেন উনি ইন্তেকাল করেছেন, বাংলাদেশের সব থেকে প্রথিতযশা আইনজীবীদের একজন, যিনি বিএনপির বড় নেতা ছিলেন। বেগম জিয়া ওনাকে নিজে ফোন করে বলেছেন যে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য, এবং কাদের মোল্লা সাহেবের ফাঁসি যেই রাতে হওয়ার কথা ছিল সেদিন একদিন পিছিয়ে গিয়েছিল। তখন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সাথে খন্দকার মাহবুব স্যার প্রধান বিচারপতির বাসার সামনে রাত্রির দাঁড়িয়ে আছেন, সেই নিয়ে আবার কাগজপত্র নিয়ে। কি ভয়ার্ত চেহারা! বেগম জিয়া সারা রাত জেগে সে খবর নিয়েছেন, এটা আমরা তখন জানতাম যে। এবং আপনাকে এটা আমি একটা বলতে চাই যে দেখেন, ওনার মধ্যে যেটা সব থেকে ব্যাপার, মাতৃত্ব সুলভ আচরণ মধ্যে, এটা আমরা শিবিরের বড় ভাইদের কাছ থেকে শুনেছি যে একবার একটা বড় মুভ করার জন্য শিবির প্ল্যান করছিল, ছাত্রদল শিবির মিলে ক্যাম্পাসে একটা বড় মুভমেন্ট করবে আওয়ামী লীগের বিরুদ্ধে। খুবই রিস্কি ছিল, কিন্তু উপায় ছিল না। তো বেগম জিয়া শুনে তারপরে দেখেন মানে অবাক করবার মতো যে উনি ওনার শুধু দলের এবং এই বাচ্চাদেরকে কি পরিমাণ ওন করেন। উনি উঠে বললেন যে করতে পারলে ভালো হইতো, কিন্তু আমার ছেলেরা মনে হয় পারবে না, ওদের জীবন ধ্বংস হয়ে যাবে। ছাত্র দলের ছেলেদের কথা বলছিলেন যে এই রিস্কে যদি ওরা ফেল করে যায় তাহলে ওদের জীবন ধ্বংস করে ফেলবে। তো এই জন্য আপনাকে বলা, এবং আজকে 1997 সনে বিবিসি বাংলা একটা ইন্টারভিউ করেছিল বেগম জিয়ার, এটা এখনো ইউটিউবে আর্কাইভে আছে। তো আমি সবাইকে বলি যে বাংলাদেশে যারা নতুন পলিটিক্স করতে চায়, আমি অন্তত 100 জনকে আমাদের বন্ধুদেরকে বলেছি এই ইন্টারভিউটা যেন শোনে। উনি তখন বিরোধী দলীয় নেত্রী, বিবিসি বাংলা তাকে প্রশ্ন করছে যে ভারত বিরোধিতাই কি একমাত্র আপনার বা বিএনপির রাজনীতি? বেগম জিয়া উঠে বললেন আমরা ভারত বিরোধিতা করি, কে বলেছে? আমি বাংলাদেশের রাজনীতি করি, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি। বাংলাদেশের স্বার্থের কথা বলতে গিয়ে যদি কোনো দেশের বিরুদ্ধে যায় সেটা আমার কি দোষ? এবং শেখ হাসিনা 2008-এ নির্বাচিত হয়ে প্রথম যখন ইন্ডিয়া সফরে গেল, তখন বেগম জিয়া বললেন যদি দেশের জন্য ভালো কিছু করা হয়, আমি একদম শব্দটা ধরে বলতে পারি, তাহলে স্বাগত জানাবো। যদি কোনো ষড়যন্ত্রের চুক্তি করে আসা হয়, পথে কাঁটা বিছিয়ে দেব। পরের দিনই বাংলাদেশের সমস্ত মূলধারা মিডিয়া, যারা এখন বিরাট বিএনপিপন্থী হয়ে উঠেছে, তারা আর্টিকেল লিখলেন বেগম জি এইখানে কাটা বলতে কি বুঝলেন? গ্রেনেড হামলা, বোমা বিছিয়ে দেবে হাসিনাকে, ওই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছে সেটাই বলছে। এই যে কোনো কিছুকে তোয়াক্কা না করে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারা, এবং ভাবেন তিনি কিন্তু একজন নারী, এবং একজন নারীর জন্য তার সন্তান হারানো। তারেক রহমান সাহেবকে যখন পিজিতে 111-এর পরে নেওয়া হয়েছে, আজকেও ছবিটা দেখছিলাম, এবং তখন আমরা ছোট, বেগম জি ওনাকে দেখতে গেছে, তারেক রহমান সাহেব ঘাড় সোজা করে মায়ের কোলে মাথা রাখতে পারতেছেন না। একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে, পরের সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে, সবকিছু নাই হয়ে গেছে। কি পরিমাণ ওনারশিপ দেশ মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে তিনি বলেন এই দেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই, আমি আর কোথাও যাব না। আমি এই বিষয়টা আমি যদি হাদি আপনার কাছে জানতে চাই, সকল রাজনৈতিক দলই কি আসলে দায়িত্বশীল আচরণ করছে? মানে প্রথমত এটা এখনই সাম আপ করা খুব কঠিন, এটা আমরা বলতে পারবো ইলেকশনের কাছাকাছি সময়। কিন্তু ব্যাপার হলো ধরেন যদি ইলেকশন, মানে আমরা যতদূর বুঝি ইলেকশন ইনশাল্লাহ হবেই ফেব্রুয়ারিতে। ইলেকশন একমাত্র চায় না হলো আওয়ামী লীগ, কারণ হলো তাদের এখনও প্রত্যাশা যে নির্বাচনটা পিছিয়ে দিয়ে অন্য একটা কিছু করে দেন তারা কোনো একটা ফর্মে ইলেকশনে ফিরতে চায় এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। এবং ধরেন অন্যান্য টুকটাক যে রাজনৈতিক দলগুলো ছিল যারা হয়তো মনে করেছে যে আরও কিছু পরে ইলেকশনটা হলে ভালো হতো, তারাও আর ওই জায়গাটায় নাই, বিকজ এখন গভর্নমেন্টও খুব ডিটারমাইন্ড, এবং ইলেকশনের এই যে দেশে শুরু হয়ে গেছে, এটা তো আপনারা সবাই মিডিয়া দেখতেই পাচ্ছেন যে ইলেকশনের ফ্লো শুরু হয়ে গেছে। এখন আমাদের যেটা ধরেন রাজনৈতিক দলগুলো যদি ভুল করে তাহলে এর সাফার তো মানে সবাইকে কালেকটিভলি করতে হবে। ধরেন প্রফেসর ইউনূস সাহেব যেটা বলেছেন যে ঈদের উৎসবের মতো ইলেকশন হতে হবে। এখন ঈদের উৎসবের মতো ইলেকশন হওয়াটা বলা যত সহজ, এইটা যে কি পরিমাণ কঠিন হবে আমরা ধরেন একটা শুধু বলি, সবাই একমত করেছিল যে সিসি ক্যামেরা প্রত্যেকটা কেন্দ্রে। তো নির্বাচন কমিশন থেকে দেখলাম তারা বলেছে যে সিসি ক্যামেরার দরকার নাই, অনেক খরচ হবে। ব্যাপার হলো দেখেন তাদের কি পরিমাণ দরদ, মানে আমাদের এইটা হলো একটা সুবিধা বাংলাদেশে যে সিসি ক্যামেরা অনেক খরচ হয়ে যাবে,
যদি তার বুদ্ধি থাকে তাহলে এই সিসি ক্যামেরাগুলোকে স্কুল কলেজে নিতে পারবে, হাট বাজারে নিতে পারবে এবং প্রচুর কাজে লাগানো যাবে। ধরেন কোনো কাজেই লাগলো না, টাকা তো আপনার পকেটে না। আজ পর্যন্ত বাংলাদেশ যতবার ধ্বংসের মুখোমুখি গেছে, সব থেকে বড় কারণ ছিল পিসফুল এই যে ক্ষমতার হস্তান্তর হয় নাই। তাহলে এর একমাত্র কোর পয়েন্টটাকে আপনাকে সব থেকে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যেটার উপরে দেশ দাঁড়াই থাকে। তো সেজন্য আপনি যদি 1000 কোটি টাকা খরচ করেও দিতে হয়, আপনি দিবেন না কেন? নাম্বার 1, এই আমলাদের কি আপনি এখন একটা প্রপোজাল পাঠান যে আগামী নির্বাচনটা কেমন হবে, এই জন্য তাদেরকে 10টা দেশ ঘুরে আসা দরকার। নির্বাচন কমিশনের সবার চক্ষু বন্ধ করে বলবে হ্যাঁ এটা তো খুব জরুরি। তারা নির্বাচন কমিশন বলবে আমেরিকা, ইংল্যান্ড সব ঘুরে আসা দরকার। কিন্তু যখন সিসি ক্যামেরার প্রশ্ন উঠছে তখন বলতেছে এর মানে হলো এই জায়গা থেকে বের হতে হবে। সিসি ক্যামেরা থেকে শুরু করে যত ধরনের মিজার নেওয়া যায় এগুলো নিতে হবে। সব থেকে বড় ব্যাপার, আপনি দেখেন বাংলাদেশে আমরা করি কি, ধরেন বিএনপি কত পার্সেন্ট ভোট পেল অথবা জামাত কত পাবে, এইটা কিন্তু কাস্টিং ভোটের পরে গিয়ে বলবো যে এত পার্সেন্ট। কিন্তু আমরা কি টোটাল ভোটারের কত পার্সেন্ট ভোট দেয়। এবারে সব থেকে চ্যালেঞ্জ হবে সেই ডিসেন্ট ভোটাররা, আরবান মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, যারা কোনোদিন সরকারের কাছ থেকে, এমপি মন্ত্রী বা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে সাধারণত কোনো কাজে যান না। কিন্তু সেই সব শিক্ষক, অন্য যারা, একটা ভালো পরিবেশ হলে তিনি গিয়ে কেন্দ্রে ভোট দিয়ে আসেন। তো কেন্দ্র যখনই শুনবে কেন্দ্র দখল হয়ে গেছে, তিনি কিন্তু তার প্রার্থীর জন্য ভোট দিতে যাবেন না। তো ওই পরিবেশ যদি আপনি তৈরি করতে না পারেন যে প্রত্যেকটা মানুষ গিয়ে ভোট দিচ্ছে আনন্দের সাথে। দেখেন, ধরেন আমার ক্ষেত্রে একটা ক্রাইসিস বলি, আমি যেহেতু নিজেও নির্বাচন করছি, আমি জানি আমার ভোটার গ্রুপটা কারা, যারা আসলে কোনোদিনই আমার জন্য কেন্দ্রে মারামারি লাগলে তারা মারামারির মধ্যে যেতে পারবেন না, এই ঝুঁকি নিতে পারবেন না। কিন্তু খুবই সুন্দর যদি একটা নির্বাচন হয়, তিনি গিয়ে ভোটটা দিয়ে আসবেন। এখন অন্য কেউ চেষ্টাই করবে তার নিজের লোকদেরকে দিয়ে ওখানে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করা এবং এই মেসেজ ক্যারি করা ওই কেন্দ্রে ঝামেলা হয়েছে, যাতে করে ওই ভোটগুলো আর না আসে। তো এই দায়িত্ব সরকারকে নিতে পারতে হবে। এবং ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন যদি হয়, আমি মনে করি এই সরকার আর যা পারুক আর না পারুক, সে যদি ইতিহাসের শ্রেষ্ঠতম সুষ্ঠু নির্বাচন দিয়ে তারপরে এখান থেকে বিদায় হতে পারে, এইটা 100 বছরের একটা শ্রেষ্ঠ অর্জন হবে এবং এটাই সব থেকে বড় সংস্কার হবে।